আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মাঝবারে অর্থাৎ সিপিআইএম কেন্দ্রীয় কমিটির আহ্বানে 10 থেকে 24 সেপ্টেম্বর সারা দেশে গণতন্ত্রের যেভাবে লুণ্ঠিত হচ্ছে, একদিকে গণতন্ত্রকে লুণ্ঠন করা, অন্যদিকে জনগণ যাতে দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়টি আজ করতে না পারে তার জন্য সাম্প্রদায়িক শক্তিগুলোকে এড়িয়ে দিয়ে দ্রব্যমূল্যের বৃদ্ধির এই অসহনীয় পরিস্থিতিতে মানুষ যেখানে বাঁচার জন্য লড়াই করছে সেখানে জনগণের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া কেন্দ্র সরকারের যে অপচেষ্টা তার বিরুদ্ধে এবং রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার, জনজীবনের সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকারের এদের হাত গুটিয়ে নেওয়া, এর বিরুদ্ধে আমাদের যেমন প্রতিবাদ, লড়াই, আন্দোলন এবং তার সঙ্গে আমরা আমাদের পুরনো দীর্ঘদিনের যে দাবিগুলো আছে, এডিসিকে অধিক ক্ষমতা প্রদান করা, এডিসিকে অধিক ক্ষমতা প্রদানের জন্য পূর্বেকার বামফ্রন্ট এডিসি প্রশাসন যে 125তম সংবিধান সংশোধনের প্রস্তাব পাঠিয়েছে তার আমরা পুনর্বহাল তাকে অবিলম্বে কার্যকর করার দাবি আমরা যেমন জানাচ্ছি, অন্যদিকে ভাষা সহ আমাদের রাজ্যে জনজাতিরা যারা আছেন, যাদের ভাষার লিপি আছে, তাদের অক্ষর আছে, তারা প্রচলিত ভাষা, সেই ভাষাগুলোরও সরকারের স্বীকৃতি দাবি করে আমাদের রাজ্যে আপনারা দেখছেন বিগত 1 তারিখ থেকে আজকে পর্যন্ত সব মহকুমায়, সব ব্লক এলাকায় জঙ্গি আন্দোলন, কোথাও জনসমাবেশ, অনেক নতুন চেহারা, নতুন মানুষের অংশগ্রহণ, এইগুলো আমাদের পার্টির উদ্যোগে সংগঠিত হচ্ছে। আজকে আমরা এই কর্মসূচি প্রায় আনুষ্ঠানিকভাবে আমাদের পার্টির সেক্রেটারির উপস্থিতিতে আমরা সংগঠিত করতে চেয়েছি। আমাদের আজকে এই জনসমাবেশও নতুন করে প্রায় 21 পরিবার আমাদের সঙ্গে সামিল হয়েছেন, আমাদের মাঝে আছেন। আমাদের প্রধান বক্তা বক্তব্য দেওয়ার আগে আপনাদের সকলের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেব। আমি এতটুকু বলতে চাই, এই লড়াই এইখানে শেষ নয়। এই লড়াই আমাদের উজ্জীবিত করছে আগামী দিনের লড়াইকে আরো মজবুত করার জন্য। কারণ স্বৈরাচারীরা বেশিরভাগ একদিকে শুধু কেন্দ্র সরকার দ্বারা যে প্রদর্শিত হচ্ছে তা না, আমাদের রাজ্য সরকার নগ্নভাবে যেভাবে গণতন্ত্রকে প্রলম্বিত করছে, অন্যদিকে এডিসি প্রশাসনও কিন্তু পিছিয়ে নেই। এডিসি নতুন করে যারা প্রশাসনিক ক্ষমতায় বসেছে তাদের হুমকি, তাদের ধমকি, তাদের প্রচ্ছন্ন সন্ত্রাস, এইগুলো কিন্তু ইতিমধ্যেই আমাদের এই মহকুমা এলাকাতে উঠে আসতে শুরু করেছে। কোথাও কাজ না দেওয়ার, কোথাও ভাতা থেকে বাদ দেওয়ার, কোথাও আয় ঘর থেকে বঞ্চিত করার, এই ধরনের ঘটনাগুলো যেমন হচ্ছে, অন্যদিকে রেগের কাছে কাজ করানোর পূর্বে 1000, 1500, 700, 500 টাকা করে যারা রেগার সুবিধাভোগী আছেন পরিবার, তাদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে এরপরে রেগার কাজ করানো হচ্ছে। যারা টাকা দিতে পারছেন না তাদের কাছ থেকে বঞ্চিত করা হয়, তাদের রেগার টাকা ঢুকানো হয় না। আর যারা টাকা দিতে পারছে সেই টাকা এই আমাদের নতুন প্রশাসনের পেটুয়া নেতৃত্ব, অন্যদিকে আমাদের রাজ্যের যারা বেশিরভাগই কায়দায় যারা শাসন প্রতিষ্ঠা করতে চায়, বিজেপি দলের এবং তার জোট সরকারের যে আইপিএফ এর সঙ্গে এরা সরাসরি ভাবে জনগণ থেকে প্রত্যক্ষভাবে টাকা নিয়ে, পয়সা নিয়ে এই সুযোগ সুবিধাগুলো বঞ্চন করার চেষ্টা করছে। না দিলে বলে সুযোগ থেকে বঞ্চিত করা। আজকে সকাল পর্যন্ত যে খবর, আমাদের মহকুমায় 550 জন নতুন করে গত 4 মাস 5 মাস ধরে সামাজিক ভাতায় এরা পেনশন পাচ্ছেন না, ভাতা পাচ্ছেন না। রাজ্য সরকার বলছে 2000 টাকা ভাতার কথা, অন্যদিকে আমাদের সারা রাজ্যে প্রায় 16,000-এর উপর নতুন করে ভাতা থেকে
যাদের নাম বাদ গেল, যারা 3 মাস 4 মাস 5 মাস ধরে বাধা পাচ্ছেন না, তারা কি তাদের নাম বাদ দিয়ে দেওয়া হলো? এটাই এখন প্রশ্ন। যে সমস্ত বয়স্ক মায়েরা, বড়রা, অভিভাবকরা 60-70-80 বছরের মধ্যে, তাদের কি হবে যে তাদের নাম তালিকা থেকে বাদ দিয়ে 5-6 মাস ধরে তাদের সামাজিক বাধা থেকে বঞ্চিত করা হচ্ছে। অন্যদিকে চাকরি বাকরির কথা তো আমি নাই বললাম, এগুলো আমাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনলেন। আমি এতটুকু বলতে চাই, এই স্বৈরাচারিতা এটা কেন্দ্র সরকার থেকে যেখানে শুরু হয়েছে, একেবারে এডিসি প্রশাসন পর্যন্ত নিচে নেমে গেছে। তার বিরুদ্ধে লড়াই করতে হবে, জনগণকে সজাগ করতে হবে, জনগণকে সমর্থ লড়াই আন্দোলনের জন্য প্রস্তুত করতে হবে। আমাদের এই মহলগুলোয় আজকের এই জমায়েতের পূর্বে আমরা যেখানে যেখানে পাড়া সভা, বাজার সভা, বন্ধুবা সভা সংগঠিত করেছি, এই একটা মাত্র প্রোগ্রামে আমরা দেখলাম 21 পরিবার আমাদের সঙ্গে আজকে এরা নতুন করে সামিল হতে এরা কথা দিয়েছেন এবং আজকে উপস্থিত আছেন। তার মানে কি? তার মানে হলো কেন্দ্রের বিজেপি সরকার, নরেন্দ্র মোদীর সরকার এবং আমাদের রাজ্যের এই যে বিজেপি এবং আইপিএফ এর জোট সরকার, এই সরকারগুলোর থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। এই সরকারগুলো থেকে, এই সরকারগুলোর সঙ্গে মানুষের থাকতে চাইছে না। মানুষ এখন শ্বাস নিতে চায়, লম্বা শ্বাস দিয়ে বাঁচার জন্য তাদের লড়াইয়ের প্রস্তুতি চায়। তার জন্য আপনারা আজকে আমাদের এই জমায়েতে অংশগ্রহণ করে আমাদের যেভাবে সহযোগিতা করলেন, উজ্জীবিত করলেন, আপনাদের শত শত প্রণাম, সালাম, অভিনন্দন। ভালো থাকবেন। সকলের কাছে কতটুকু বলে আমি আমার আলোচনা শেষ করলাম। ইনকালাব জিন্দাবাদ। আমি ঘোষণাটুকু করছি, আমাদের প্রধানমন্ত্রী আলোচনা করবেন, তার আগে ঘোষণাটা আমি দিয়ে দিচ্ছি। আজকের এই জমায়েতে যারা আমাদের সঙ্গে সামিল হলেন, আমি নাম বলবো না, আমি এলসি ওয়াইজ কতটুকু এলেন তাই সেটুকু বলছি। বৈরিক দোকান অঞ্চল 6 পরিবারের 18 ভোটার, গোড়াকাপা অঞ্চল 12 পরিবারের 31 ভোটার, চালাগান অঞ্চল 3 পরিবারের 8 ভোটার, মোট আমি যেগুলো বলছি অঞ্চল নেতৃত্বদের অনুরোধ করছি আপনারা আপনাদের লোকগুলোকে সামনে নিয়ে আসুন। আমরা তাদের আমাদের প্রধান বক্তার মাধ্যমে হাত দিয়ে আমরা তাদের আমাদের দলে আপ্যায়ন করবো। আমরা আপনারা তাদের সামনে নিয়ে আসুন। মোট 21 পরিবারে 57 জন, যার মধ্যে বিজেপি থেকে 15 পরিবারের 39 জন, আইপিএফটি থেকে এবং অন্যান্য দল থেকে 6 পরিবারের 18 জন, মোট 21 পরিবারের 57 জন আজকে আমাদের এই জমায়েতে অংশগ্রহণ করলেন। আমি অনুরোধ করছি তাদের সঙ্গে সামনে নিয়ে আসুন এবং জগন্নাথী থেকে 1 পরিবারের 3 ভোটার। alam sa ko kapon ita patay bukok sun tabuk 21 family ni final 57 voter dal bidal party ya kare CPM ni party অমূল্য চাকমা ভ্রমণ করা কমরেড পতাকা আমাদের প্রধান বক্তা তাদের হাততালি দিয়ে অভিবাদন জানাবেন। যারা আছে সবাই একটু দাঁড়াও, সবাই একটু দাঁড়াও। Bailo.
তবে আচ্ছা এখন আপনাদের সামনে আলোচনা করবেন আমাদের আজকে প্রধান বক্তা, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য তথা পার্টির রাজ্য কমিটির সম্পাদক শ্রদ্ধেয় কমরেড জিতেন্দ্র চৌধুরী। মাঝখানে দাঁড়ালে সাইডে তো এদিকে অসুবিধা। আচ্ছা এদিকে গেলে কেন না আচ্ছা 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 차가 훨씬 싸우니까. আচ্ছা ফ্ল্যাট মোটামুটি ঠিক আছে। হ্যাঁ আমি তো লাইভ দিয়েছিলাম আগে বেশি না, আগের তুলনা মোটামুটি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পর্ব মহকুমা কমিটির আহ্বানে আজকে এই পর্ব বাজারে আমাদের পার্টির কেন্দ্র কমিটির ডাকে এই সেপ্টেম্বর মাস ব্যাপী যে আমাদের প্রচার আন্দোলন বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে এবং আমাদের রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকারের বিগত 4.5 বছরের যে দুঃশাসনের শাসন তার বিরুদ্ধে যে আজকে আমাদের এই জনসভার সম্মানিত সভাপতি মণ্ডলীর সদস্যগণ, আমাদের পার্টির জেলা এবং মহকুমা নেতৃবৃন্দ এবং প্রচন্ড রুদ্র সূর্যের তাপ গরিব মানুষের ঘরে রোজগারের অভাব, রোজগারের জন্য অর্থাৎ পেটের ভাতের জন্য কাজের চাপ, আরেকদিকে সামনে দুর্গা পূজা আর মাত্র 10 দিন, আজকে আশ্বিন মাসের 5 তারিখ, নানা ধরনের টানা পড়েন, তার মধ্যেও আমাদের এই কর্মসূচিকে সফল করার জন্য কাপতলী থেকে চেলারাম এদিকে যতনবাড়ি এবং করব জলাইয়া বিভিন্ন জায়গা থেকে আপনারা যারা এই সমাবেশকে সফল করার জন্য এখন উপস্থিত হয়েছেন, আমি আপনাদের সকলকে আমাদের পার্টির তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকেও নমস্কার, কুলুঙ্খা এবং অগাছা জানাচ্ছি। বন্ধুরা, আমি যে বললাম যে এই পর্বত মহকুমার মানুষ সারা ত্রিপুরা রাজ্যের অন্যান্য মহকুমার মানুষও বেশিরভাগই হল কৃষক, ক্ষেত মজুর, দিন মজুর, দুনিয়া। এই সময়তে প্রচন্ড কাজ, যারা জুম করেন, জুমের ধান এখন কাটার সময়, ফসল তোলার সময়, কৃষক, ক্ষেত মজুর দিন আনে দিন খায় যারা, তাদেরও সেই সংকট
কিন্তু আজকে আমাদের এখানে আপনাদেরকে ডাকতে হইতেছে, ডাকতে হইছে। এটা গত 4.5 বছর ত্রিপুরাতে বিজেপি আইপিএফটি জোট সরকার আসার পর এরকম ছোট বড় আরো অনেক কর্মসূচি, অনেক জনসভা মিছিল আমরা করছি। সেই কর্মসূচি বা সেই জনসভাগুলোর মতো 10টার মধ্যে একটা জনসভা না আসে। আজকে জনসভা করার উদ্দেশ্য একটু অন্যরকম, অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু আপনারা যারা গত 4.5 বছর বিজেপি আইপিএফ কে তাদের গুন্ডামি, তাদের সন্ত্রাস, প্রলোভন এবং নানা রকম অত্যাচারে জর্জরিত হইয়াও লাল ঝান্ডা নিয়ে মিছিল করেন, মিটিং করেন, শুধু তাদের জন্য না। ভারতীয় জনতা পার্টি এবং মথা এই দলের সংসদ ত্যাগ করে আমাদের সাথে যারা আছেন তাদেরকে একদিক থেকে আমি অভিনন্দন জানাই এবং আরেক দিক থেকে বলতে চাই, আজকে সভা শুধু যারা আজকে ত্যাগ করলেন, আমাদের সাথে লড়াই করার জন্য নাম লেখালেন, তাদের জন্য না। ত্রিপুরা জেল প্রায় 40 লক্ষ মানুষ, পাহাড়ি, বাঙালি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বুদ্ধ, এরা যে কৃষক, ক্ষেত্রজোর, দিনমজুর, জুড়িয়া, তার সাথে আমাদের ঘরের ছেলে যারা MA পাস, BA পাস, 12 পাস, ম্যাট্রিক পাস করে গত 4.5 বছর বেকার বসে আছেন, তাদের জন্য এবং তার সাথে ত্রিপুরা রাজ্যের শিক্ষক, কর্মচারী, পুলিশ, PSR, এমনকি যারা ব্যবসায়ী বা অন্যান্য যারা বন্ধুরা, তাদের জন্য এই জনসভা একটা অন্য বার্তা দেওয়ার জন্য। এই বার্তাটা কি? আজ থেকে 4.5 বছর আগে ত্রিপুরা যে হঠাৎ করে শুধু নির্বাচনের কবি লাগে না, তার প্রায় 1 বছর আগে থেকে এই রাজ্যে প্রতি সপ্তাহে, প্রতি 15 দিন অন্তর অন্তর প্রধানমন্ত্রী, আমাদের দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় সরকারের টাওয়ার মন্ত্রী, ভারতীয় জনতা পার্টির তাদের দলের সর্বভারতীয় সভাপতি, তারা ত্রিপুরা রাজ্যের আনাচে কানাচে, গ্রামে গঞ্জে, শুধু আগরতলা, উদয়পুর বা ধর্মনগরে না, এখানে আসতে শুরু করলেন। এবং কি বলতে শুরু করলেন? বন্ধুরা একটু স্মরণ করে দেখেন, আজ থেকে 4.5 বছর আগের ছবি। ত্রিপুরা যে বামফ্রন্ট সরকার, যে বামফ্রন্ট সরকার 25 বছর একটানা তার ক্ষমতার সীমাবদ্ধতার মধ্যে সামনে থেকে যে আমাদের রাজ্যগুলোর হাতে উন্নয়নের কাজ করার জন্য যে সীমাবদ্ধতা আছে, তার মধ্যে দাঁড়িয়েও এই ত্রিপুরা রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে তার নাম বামফ্রন্ট সরকারের। যে রাজ্যে ভারতবর্ষের একটা মাত্র রাজ্য আছে যে রাজ্যে একজনও ভিখারি দেখা যায় না। ত্রিপুরা রাজ্যে আগে ভিখারি ছিল না। কেন ভিখারি দেখা যায় না? কেননা বামফ্রন্ট সরকার গ্রামে, পাহাড়ে, শহরে সর্বত্র
মানুষের কাজের ব্যবস্থা করে। রেগার কাজে সারা দেশের মধ্যে 1 নাম্বার। 1 বছর 2 বছর 3 বছর না, বহু বছর। এই ত্রিপুরা রাজ্য সাক্ষরতা ভারতবর্ষের মধ্যে 1 নাম্বার। সমস্ত শিশু এই ত্রিপুরা রাজ্যের মধ্যে 6 বছর অবধি বয়স তারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যায়। 6 বছর হলে পরে এরা স্কুলে যায়। গ্রামের ছেলেও, শহরের ছেলেও, কৃষকের ছেলেও, জুনিয়র ছেলেও, কেননা বামফ্রন্ট সরকার তাদের ঘরে খাওয়ার ব্যবস্থা করে, ঘরের ব্যবস্থা করে, ছেলে মেয়েদের লেখাপড়ার বন্দোবস্ত করে। যে গ্রামগুলো ছিল না, ঘাট ছিল না, পানীয় জল ছিল না, ঘরে বিদ্যুৎ ছিল না, বামফ্রন্ট সরকার সেই সমস্ত গ্রামে রাস্তা ঘাট, পানীয় জল, বিদ্যুৎ, ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করে। কিন্তু সেই ব্যবস্থা করলেই শুধু শেষ হবে না। এই ত্রিপুরা রাজ্যের মধ্যে তো অনেকেই তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে উদ্বাস্ত হয়ে রাজ্যের মধ্যে তারা বসবাস, এখানে আশ্রয় গ্রহণ করেছে। আবার আরো অনেকে দীর্ঘদিন এই ত্রিপুরা রাজ্যের বাসিন্দা হলেও রাজার আমল থেকে তারা জমিয়া, এদের নামে জমি নাই। 30 বছরে কংগ্রেস আমলে অল্প কিছু জমি জমা থাকলেও সব মহাজনের কাছে বিক্রি হয়ে গেছে। রাজার আমলে এবং সেই 30 বছরে কংগ্রেস আমলে এই উপজাতি অংশের মানুষের জন্য শিক্ষা নাই, দীক্ষা নাই, সরকারি কোনো কর্মসূচি নাই। তারা সর্বশান্ত। বামফ্রন্ট সরকার তাদের জন্য জমির বন্দোবস্ত করছে, যেখানে খাস জমি পাওয়া যায় নাই, লড়াই করে সেই খাস জমিতে, এই জঙ্গলের জায়গাতে, ফরেস্ট রাইট অ্যাক্ট বনভূমিতে তাদেরকে সর্বোচ্চ 4 হেক্টর বা 25 কানি অবধি বনভূমি, জঙ্গলের জমি, এটা পাওয়ার ব্যবস্থা করছে। যে ত্রিপুরা রাজ্যের মধ্যে কংগ্রেস আমলে এই রাজ্যের পাহাড়িরা যখন ভিখারি হইয়া মহাজনের শোষণে, দাদনদাদের শোষণে অনাহারে মরত, অর্ধহারে মরত, সন্তান বিক্রি করত, সেই ত্রিপুরা রাজ্যের জুমিয়া, ভূমিহীন, গৃহহীন, তারা শুধু জমির মালিক না, এদের জন্য রাবার বাগান, ছেলে মেয়েদের জন্য লেখাপড়া। তারপর এ রাজ্যে সংবিধান তার নিয়ম অনুযায়ী ট্রাইবেলদের জন্য 31% চাকরি, যার সুবাদে বামফ্রন্ট সরকার আসার আগে 1978 ইংরেজির আগে ওই উদয়পুরে ডিএম অফিসে গেলে একজন প্রাইভেট পিয়ন দেখা যেত না। স্কুলে মাস্টার তো দূরে থাক, একজন দপ্তরি দেখা যেত না। হাসপাতালে একজন সুইপার দেখা যেত না। 25 বছর বামফ্রন্ট সরকারের সেই লড়াইয়ের ফলে, সেই কর্মসূচির ফলে এই ত্রিপুরাতে এমন কোন অফিস নাই, এমন কোন দপ্তর নাই, এমন কোন স্কুল নাই, এমন কোন কলেজ নাই, এমন কোন হাসপাতাল নাই যেখানে অফিসার থেকে ক্লাস 4, হেডমাস্টার থেকে দপ্তরে, থানার ওসি থেকে হোমগার্ড, এসপি থেকে কনস্টেবল,
ত্রিপুরার যে বামপন্থী ফ্রন্ট সরকারের ক্লিয়ার হয়নি কমিউনিস্ট পার্টির লড়াইয়ের ফসল, কিন্তু তারপরও কিছু নাই, কথা বলে না। বামফ্রন্টের স্লোগান ছিল, লড়াই ছিল, আরো উন্নয়ন করতে হবে। তাই তোমার হামকারের মাঠ হয় নাই, তাই তোমার উন্নতি মাঠ হয় নাই। সেই লক্ষ্যে একটা সময় অফিস মানে শুধু উদয়পুর, অফিস মানে অমরপুর, সেই অফিস আজকে কোলবুকে এসডিএম এর অফিস, ব্লক অফিস, সাব ডিভিশন হাসপাতাল, শিলাশহরে ব্লক অফিস, থানা, পিডব্লিউডি অফিস, অর্থাৎ প্রশাসনকে জনগণ পাবলিক সে তার প্রয়োজনে ওই আগরতলা উদয়পুর আর অমরপুর যাইব না, প্রশাসনকে জনগণের প্রয়োজনে, রাজ্যের প্রয়োজনে, রাজ্যের মানুষের চাহিদা মেটানোর জন্য বামফ্রন্ট সরকার অনেক লড়াই করতে রাজ্যের মধ্যে এই বিকেন্দ্রীকরণ, অর্থাৎ প্রশাসনকে, সরকারকে জনগণের দরজায়, মানুষের ঘরে বসতে হবে, কিন্তু ছাত্রকে এই কাজটা আরো অনেক বেশি করা যেত। কারা লোক থাকলো, কারা বাধা দিল? একদিকে দিল্লিতে যারা ক্ষমতায় থাকে, আজকের বিজেপি বা আগে কংগ্রেস, কারণ তাদের নীতি গরিবের বিরুদ্ধে, তারা চায় না কাপ্তলি, বগাচটাল, কেলাগ্রাম, ভগবান পিলা, এই সমস্ত এলাকার ছেলে মেয়েরা তারা বিএ পাস করো, এমএ পাস করো, এই সমস্ত ঘরের ছেলে মেয়েরা তারা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে তারা চায় না। কি কংগ্রেস আমলে, আজকের বিজেপি আমলেও তারা চায় ত্রিপুরাতে ট্রাইবেল জুমিয়া, জুমিয়ার ছেলে শুধু জুমিয়াই থাকে, ভিখারির ছেলে শুধু ভিখারি থাকো, গরিব শুধু গরিব থাকো, কাজে অল্প কিছু লোক দুনিয়া তাদের স্বার্থে সেই কংগ্রেস আমলের রাজনীতি আজকে বিজেপির আমলের রাজনীতি। এবং মাঝখানে আমরা কি দেখলাম, যখন সিপিআইএম বামফ্রন্টকে শান্তিপূর্ণ ভোট যদি হয়, সেই ভোটে হারানো যায় না। জনসভায় বলে খোলামেলা সত্য কথা, হাসা কথা বলার পর বইলা মানুষকে বোকা বানানো যায় না, মানুষের ভোট আদায় করা যায় না। আমরা অতীতে দেখলাম ওই ফিউজেসের আমল থেকে স্লোগান প্রচার উপর সিনিলিয়া বই কলা কমিয়া, চাকরি চালাই, মুখে চালাই, দুদক চালাই, জিন্দাবাদ। এরপর আমরা শুনলাম ওয়ানজি মার খোলাই নাই, বিদেশি বিতরণ করতে হবে, একজন ওয়ানজি থাকতে পারবে না। এরপরে শুনলাম স্বাধীন ত্রিপুরা করতে হবে, নাম ভিন্ন ভিন্ন, উপজাতি যুব সমিতি, একটি পিএলও, টিএনবি, এনএলএফটি, টাইগার ফোর্স, আমরা গণমুক্তি পরিষদ, সিপিআইএম, বামফ্রন্ট যদি বলি, তোমরা যেমন ত্রিপ্রাসাদের হামলায় যাও,
তীব্রাচরণ অহংকারে নাই ট্রাইবেলের উন্নতি চাও তোমরা? ট্রাইবেলের উন্নতি করতে হলে পরে এখানে ব্লক স্থাপন করতে হবে, এখানে পিডব্লিউডি অফিস স্থাপন করতে হবে, এখানে স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল বসাতে হবে। তারা আর্টস পড়বেন, তারা কমার্স পড়বেন, তারা সায়েন্স পড়বেন। বাইরে থেকে সায়েন্সের মাস্টার আসতে হবে। এই কর্মকে যদি সায়েন্স না করানো হয়, এখানকার ছেলে তো কেউ ডাক্তার হবে না, কেউ ইঞ্জিনিয়ার হবে না। এখানে পিডব্লিউডি অফিস করতে হবে, বিদ্যুতের অফিস করতে হবে, সেচের অফিস করতে হবে। তা না হলে তো শুধু আগের মতো করে জুম করলে পরে আমাদের ট্রাইবেলের বিকাশ হবে না। আমরা কি দেখলাম? কি টিএনবি, কি এলএফটি, কি টাইগার ফোর্স এই ব্লক অফিস স্থাপন করতে বাধা। আমার মনে আছে আমি আরডি মন্ত্রী, এখানে ব্লক হলো এনএলএফটি হুমকি, এই ব্লক খোলা যাবে না। আমরা বললাম আমরা খুলব। এক রাজ্যপাল, এক সময়ের সেনাবাহিনীর জেনারেল ছিলেন, তাকে নিয়ে আসলাম এখানে। শত শত মানুষের সাক্ষী নিয়ে আমরা ব্লক খুললাম। এইভাবে বামফ্রন্ট সরকার যাতে ত্রিপুরা যে কাজ না করতে পারে, তাকেই জানাই, মুখেই জানাই, তীব্রাচরণী ভাবে হাম করাই, বিদেশি রুটলাই নাই তথা বামফ্রন্ট সরকারকে তার কাজে হাজার রকমের বাধা তার তৈরি হল, কিন্তু বামফ্রন্টকে রুখতে পারে নাই। এইভাবে ত্রিপুরা কাজে 2018 ইংরেজিতে এই বামফ্রন্টের হাত থেকে যদি ক্ষমতা ছিনতাই করতে হয়, ক্ষমতা দখল করতে হয়, সোজা কথা, সত্য কথা বললে হবে না। ত্রিপুরার যে কোন উন্নয়ন হয় নাই। এখন যেমন আমরা কোথায় কোথায় কিছু পোলাপানের মুখে আমরা শুনি, পোলাপান বললাম এই কারণে এই সরকার আসার পর হঠাৎ বিজেপি আইপিএফটির সমর্থক কিছু অল্প বয়সী ছেলে, তাদের বয়স 20-25 হয় না, কি বলে বামফ্রন্ট সরকার 25 বছরই কিছু করে নাই, তার বয়সে হয় না 25 বছর। কিন্তু 2018 ভোটের আগে এই কথা কিন্তু আমরা শুনি নাই। নরেন্দ্র মোদীও বলে নাই, ওই যে মুখ্যমন্ত্রী হয়ে গেলেন মোদী, বিপ্লব দত্ত কেউ চিনে না, তাদের তার কথাকে পাত্তা দিব। এখন যে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, তাকেও কেউ চিনত না, তাদের তারা বললেও কেউ এটাকে আমল দিব না। প্রধানমন্ত্রীকে দিয়ে 2018 ভোটের 1 বছর আগে থেকে ত্রিপুরার মধ্যে এই গান বাজনা আরম্ভ হল। গান বাজনা কি না 25 বছরে কিছু হয় না, এই কথা বলে নাই, এই কথা বলার সাহস ছিল না। কি বলবো, বামফ্রন্ট সরকার তো সারা দেশের মধ্যে মাত্র একটা, মাত্র কাইসা, তাই উসুক হয় নাই। সারা দেশের মধ্যে বামফ্রন্ট মাত্র একটা রাজ্য, আর কি করব, আর কিছু করতে পারবো না। হ্যাঁ, অনেক কাজ করছে,
4.25 লক্ষ লোককে ভাতা দেয়, যারা কাজ করে 100 দিন কাজ পায়। বামফ্রন্ট সরকার তার প্রত্যেক মেয়াদে 5 বছরে 30 থেকে 40 হাজার যুবক যুবতীকে চাকরি দেয়। আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে যে কোনো অঙ্গনওয়াড়ি থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার, এই কয়েকজন হাতে গোনা এসপিউ ছাড়া, এই কদিন আগে কয়েকজন হাতে গোনা এসপিউ চাকরি দিচ্ছে, তাও বেতন দেয় না। বাকি সব বামফ্রন্টে মোদীকে গিয়ে বলল আর কি দিব, রাজ্যে যদি বিজেপির সরকার হয়, দিল্লিতে বিজেপির সরকার, রাজ্যে বিজেপির সরকার যদি হয়, এই রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার, সব ডাবল, রেগার কাম ডাবল, মজুরির ডাবল, ভাতা 3 ডাবল, রেশন 4 ডাবল, কর্মচারীদের বেতন ডাবল থেকে বেশি, আর চাকরি প্রথম বছরে 50,000, পরের বছরগুলোতে 1.25 লাখ 1.5 লাখ কইরা 5 বছরের মধ্যে 7 লাখ চাকরি। 7 লাখ চাকরি দিতে গেলে পরে, ইন্টারভিউ দিতে গেলে পরে অনেক সময় এগোয়া, কাজে মিস কলের চাকরি বাড়িতে অফার চলে যায়। এই কথাগুলি মনে আছে নিশ্চয়ই? এটা শুধু মুখের কথা না, ভীষণ ডকুমেন্ট, লিখিত ইস্তেহার, কাগজে ছাপানো এখনো আছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ বা ত্রিপুরা রাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টির নেতাদের এগুলি অস্বীকার করার কোন তাদের সুযোগ নাই। বন্ধুরা, দেশের প্রধানমন্ত্রী যদি বলে আমি দেশের